এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। আবারও আমরা রাজপথে নামবো, প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। এটিও আপনাদের জানা দরকার, ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল ৫,০০০, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র ২০০ জনকে। বাকি ৪,৮০০ লোক কোথায় গেল? তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছে। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন। আমরা যুদ্ধ করে ৭১ সালে এই দেশটি স্বাধীন করেছিলাম। বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তি বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেদিন রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬শে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তি বাহিনী গড়ে তোলেন। ৯ মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল। এই বিডিআরের মনোবল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। কারণ কি? একটি দুর্বল অনির্বাচিত সরকার জনগণের উপরে চেপে বসে আছে। সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল? যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমদকেও দায়ী করব। তার উচিত ছিল সেনাদল নিয়ে ঝাঁপিয়ে পড়া, তার বন্ধুদেরকে, ব্রাদার্স ইন আর্মদেরকে রক্ষা করার জন্য। সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। কোথায় সেনাবাহিনীর বিদ্রোহ হলে সাথে সাথে তা দমন করতে হবে, এটি জেনারেল জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন। ৭ই নভেম্বর কিংবা এয়ারফোর্সে অক্টোবর মাসে যে বিদ্রোহ হয়েছে, কিভাবে দমন করতে হয়, কিভাবে শাস্তি দিতে হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে দিয়ে গিয়েছেন। এখন সেই বলিষ্ঠ সরকারও নাই, বলিষ্ঠ নেতাও নেই, যার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ভালো মতো বিচারটিও করা যাচ্ছে না। বিচার করা দূরের কথা, কি ওই দিন ২৫শে ফেব্রুয়ারি তারিখে কি অ্যাকশন নিয়েছেন তৎকালীন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন সুবেদার তৌহিদ। সুবেদার তৌহিদ যখন তার কাছে গেলেন তাকে ১ লাফে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলেন, বিডিআর এর ডিজি হিসাবে ঘোষণা করে দিলেন। সুবেদার থেকে মেজর জেনারেল, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নেই। তাদেরকে শেরাটন থেকে এনে খাবার খাওয়ালেন, জিজ্ঞাসা করলেন না যে আমার বন্দী অফিসাররা কোথায় আছে। সাহারা খাতুনও গেলেন সন্ধ্যার পরে। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয়? কারা তাকে বানিয়েছে? তিনি বাংলাদেশের কোনো দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না। প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে, দুর্বল সরকার রেখেছে, অনির্বাচিত সরকার রেখেছে, যাতে প্রায়শই এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায়। এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায়। আমরা বিএনপি ১৭ বছর ধরে সংগ্রাম করেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। আমি বিএনপির সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই অগাস্ট এবং জুলাই মাসে বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। আমরা সফলভাবে তাদেরকে তাড়িয়েছি, কিন্তু এখনো আরো সংগ্রাম হয়তো আমাদেরকে করতে হতে পারে। আপনারা প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান নাই, কিন্তু তার আদর্শের দল বিএনপি আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহনকারী হিসাবে আমরা প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য আবারও আমরা রাজপথে নামব। প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব, যাতে করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকে। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে, এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার। আমরা সেই ধরনের সরকারের প্রতীক্ষা রইলাম।
বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো তারা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।